ইংলিশে শব্দটা হলো ন্যাটো, NATO, এবং ফ্রেঞ্চে হলো OTAN, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। উত্তর আটলান্টিক মহাসাগরের দুই পারের যে দুই মহাদেশ উত্তর আমেরিকা এবং ইউরোপ, এই দুই মহাদেশের দেশগুলিকে নিয়ে এই সামরিক সংগঠনটি তৈরি, যার মধ্যে উত্তর আমেরিকার দুটি দেশ, একটা হলো USA মানে আমেরিকা, আর একটা হলো কানাডা এর সদস্য। বাকি সদস্য দেশগুলির মধ্যে যেগুলি পড়ে তার মধ্যে একটি মাত্র দেশ হলো এশিয়ার এবং বাকি দেশগুলো ইউরোপের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত প্রভাব ঠেকাবার উদ্দেশ্যে এই সামরিক জোট তৈরি হয় 1949 সালের 4 এপ্রিল ওয়াশিংটন ট্রিটি বা নর্থ আটলান্টিক ট্রিটি নামে। বর্তমান সদস্য সংখ্যা 31 হলেও প্রতিষ্ঠার সময় এর সদস্য দেশ ছিল 12টি। একসময় ফ্রান্সের প্যারিসে এর সদর দপ্তর থাকলেও পরবর্তীকালে বেলজিয়ামের ব্রাসেলসে সরিয়ে নিয়ে আসা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেই সময় দুই মহাশক্তি ফ্রান্স ও UK ট্রিটি অফ ডানক্রিক স্বাক্ষর করে। এরপর সম্ভাব্য রাশিয়া আক্রমণের প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে তার ট্রিটি অফ ব্রাসেলস স্বাক্ষর করা হয় এই দুই মহাশক্তি ও বেনেলাক্স দেশগুলির সঙ্গে। বেনেলাক্স দেশগুলি হলো বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ, যাদেরকে ওয়েস্টার্ন ইউনিয়ন হিসেবেও ডাকা হতো। এছাড়া যুদ্ধের পর আমেরিকা তার ট্রুম্যান ডক্ট্রিন, যা ছিল গণতান্ত্রিক দেশগুলিকে সোভিয়েত প্রভাব থেকে মুক্ত রাখা এবং রক্ষা করা, এর সঙ্গে ছিল তার মার্শাল প্ল্যান, যার দ্বারা সে ইউরোপকে আর্থিকভাবে সাহায্য করেছিল। এই সময়কালেই ব্রিটেন এবং আমেরিকা গোপনভাবে ইউএনের একটা বিকল্প গড়ে তোলার জন্য প্রচেষ্টা করতে থাকে, কারণ ইউএন মানে রাষ্ট্রপুঞ্জ ছিল মূলত একটি বৈশ্বিক সামাজিক সংগঠন। এর পাশাপাশি তারা এমন একটা ব্যবস্থা চাইছিল যা সামরিকভাবে বা রণনৈতিকভাবে সোভিয়েত রাশিয়া বা সাম্যবাদের বিরুদ্ধে একটি ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে। 1948 সালে চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্ট অভ্যুত্থান পশ্চিমী জোটকে একটি সামরিক জোট গঠনের দিকে ঝুঁকে দেয়, যার ফলে এই দেশগুলি তাদের গণতান্ত্রিক চরিত্র ও দেশীয় নিরাপত্তা বজায় রাখতে পারে। তার ফলশ্রুতিতে 1949 সালে এপ্রিলে তৈরি হয় নর্থ আটলান্টিক ট্রিটি। নর্থ আটলান্টিক কাউন্সিল হলো ন্যাটোর গভর্নিং বডি, যেটি গঠিত হয় প্রত্যেক সদস্য রাষ্ট্রের প্রতিনিধি স্বরূপ মন্ত্রীদের দ্বারা, যারা বছরে অন্তত 2 বার মিলিত হয়, এবং কাউন্সিলের প্রধান হলেন একজন সেক্রেটারি জেনারেল, যেটি একটি সিভিলিয়ান পদ, এবং এই পদটি সর্বদা অলঙ্কৃত করে থাকেন কোনো একটা ইউরোপের কোনো দেশের একজন প্রতিনিধি। সুপ্রিম অ্যালাইড কমান্ডার অফ ইউরোপ হলো ন্যাটোর দ্বিতীয় সর্বোচ্চ মিলিটারি পজিশন, যা একজন উচ্চ পর্যায়ের US মিলিটারি অফিসার দ্বারা অলঙ্কৃত হয়ে থাকে। 1949 সালে ন্যাটো গঠনের পর এখনও অবধি 9 বার ন্যাটো তার সদস্যপদ সম্প্রসারণ করেছে, এবং এখনও অবধি শেষ যে দেশটি ন্যাটো সদস্যপদ পেয়েছে সেটা হলো 2023 সালে ফিনল্যান্ড। বসনিয়া, হার্জেগোভিনা, জর্জিয়া এবং ইউক্রেন হলো ন্যাটোর সদস্যপদ পাওয়ার তার যে দৌড় তাতে সামিল হয়ে আছে। ন্যাটোর মিলিটারি হেডকোয়ার্টার হলো মান্স, বেলজিয়ামে, এবং ন্যাটোর যে গঠন আপনাদের কাছে ছবির মাধ্যমে তুলে ধরছি। ন্যাটো গঠনের পরই একে সামলাতে তখনকার সময় সোভিয়েত রাশিয়া তৈরি করে ওয়ারশো প্যাক্ট। মোটামুটি সোভিয়েত রাশিয়া এবং তার যে সমভাবাপন্ন যে দেশগুলি ছিল পূর্ব ইউরোপের, সেই দেশগুলিকে নিয়ে এই ওয়ারশো প্যাক্ট এই গোষ্ঠীটি তৈরি হয়, এবং ঠান্ডা লড়াইয়ের কয়েক দশক ব্যাপী যে দ্বৈরথ্য সেটা এখান দিয়ে পুরোদস্তুর চালু হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি যে দ্বিখণ্ডিত হয়েছিল, পূর্ব জার্মানি যেখানে সোভিয়েত কন্ট্রোলে ছিল, অন্যদিকে পশ্চিম জার্মানি ছিল আমেরিকা, ফ্রান্স এবং ইউকের দখলে, এবং তাদের সমর্থিত সরকার এখানে তৈরি হয়, মানে জার্মান রাজধানী বার্লিন সেটাও দ্বিখণ্ডিত হয়েছিল। এবং শেষ অবধি 1955 সালে পশ্চিম জার্মানি ন্যাটোর সদস্যপদ পায়, যার প্রভাব হয় ওয়ারশো প্যাক্ট। প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র হিসেবে ফ্রান্সের সুর 50 দশকের পরের দিকে ভিন্ন হতে থাকে, যখন চার্লস দ্য গল দেশে রাষ্ট্রপতি হন। কারণ ন্যাটো বরাবরই এমন একটা সংস্থা হয়ে দাঁড়িয়েছিল যে সংস্থাটা বরাবরই আমেরিকা তার যে অতিরিক্ত দাদাগিরি সেখানে দেখাতো, এবং অন্যান্য দেশগুলি এগুলো মেনেও নিত। 1966 সালে ন্যাটোর যে মিলিটারি স্ট্রাকচার সেখান থেকে ফ্রান্স বেরিয়ে আসে। এরপর ন্যাটোর যে হেডকোয়ার্টার সেটা প্যারিস থেকে সরিয়ে ব্রাসেলসে নিয়ে আসা হয়। যদিও ফ্রান্স ন্যাটোর যে কাউন্সিল তার সাথে সবসময় একটা সম্পর্ক বজায় রেখেছিল, এবং ঠান্ডা যুদ্ধের সময় পশ্চিম জার্মানিতে এই সময় সে সৈন্য কিন্তু মজুদ রাখে। 2009 সালে ফ্রান্স আবার এই মিলিটারি মানে ন্যাটোর যে মিলিটারি স্ট্রাকচার তাতে আবার ফিরে আসে। 50 দশকের পর ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতিতে ন্যাটো এবং সোভিয়েত ব্লকের যে উত্তেজনার পারদ সেটা চড়তে থাকে, যা বার্লিন ওয়াল নির্মাণের সময় মানে 1961 সালে
এক নতুন মাত্রায় পৌঁছয়। 1990 সালে যখন পূর্ব এবং পশ্চিম জার্মানি মিলিত হচ্ছে এবং এক দেশ রূপে অবস্থান করছে, তখন জার্মানি হিসেবে মানে একক জার্মানি হিসেবে ন্যাটোতে জার্মানি তখন আবার যোগদান করে। 1991 সালে ভাঙনের আগে সোভিয়েত নেতৃত্বের সাথে ওয়ারশো প্যাক্ট ও ন্যাটো গোষ্ঠী একটি চুক্তি করে, যেটাকে বলা হয় ট্রিটি অন কনভেনশনাল আর্মড ফোর্সেস ইন ইউরোপ, যেখানে পারস্পরিক উত্তেজনা সেই সঙ্গে পরস্পরের বিরুদ্ধে যে অগ্রসর হওয়া সেটা থেকে বিরত থাকার একে অপরের প্রতি প্রতিশ্রুতি তারা দেয়। 1949 সালে ন্যাটো গঠনের পর ন্যাটো ছিল পুরোপুরি একটি রণনৈতিক বা সামরিক গোষ্ঠী, এখনও কিন্তু তাই। ঠান্ডা যুদ্ধের সময় যতই তা রাশিয়ার সাথে তৈরত্ব বাড়ুক বা কমুক, কখনোই কিন্তু ন্যাটো কোনো ডাইরেক্ট মিলিটারি অ্যাকশন কোনো দেশের প্রতি প্রয়োজনে নেয়নি। ন্যাটোর প্রথম ডাইরেক্ট মিলিটারি অ্যাকশনের নামে 90 দশকে যখন যুগোস্লাভিয়া ভেঙে পড়ে। 1995 সালে এয়ার স্ট্রাইক করে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো শহরের উপর। যুগোস্লাভিয়া এয়ার গৃহযুদ্ধের সময় প্রায় 2 সপ্তাহ ব্যাপী সেখানে বোমা বর্ষণ করেছিল। এরপর 9/11 পর মানে আমেরিকায় যে সন্ত্রাসবাদী হামলা হয়, টুইন টাওয়ার ভেঙে পড়ে, সেটার পর আফগান যুদ্ধে, 2003 সালে ইরাক যুদ্ধে, 2011 সালে লিবিয়ায় এবং 2012 সালে সিরিয়ার গৃহযুদ্ধে ন্যাটো অংশগ্রহণ করে। ন্যাটো তৈরির মূল কারণে ছিল সোভিয়েত রাশিয়া ও সাম্যবাদ, যা 90 দশকের ভাঙনের পর ন্যাটোর ভূমিকা অনেকটাই সামরিক থেকে রাজনৈতিক হয়ে পড়ে। 2001 সালে রাশিয়া ও ন্যাটো একে অপরের সাথে একটি স্ট্র্যাটেজিক রিলেশনশিপে আসতে শুরু করে, বিশেষ করে সন্ত্রাসবাদী সমস্যা ও পরমাণু নিরস্ত্রীকরণ, সেই সঙ্গে যুদ্ধাস্ত্র তার বহর কমানো, এইগুলো ছিল মূল উদ্দেশ্য সেই সময়। যদিও ন্যাটো রাশিয়ার সম্পর্ক খুব একটা বেশি সময় ধরে খুব একটা মধুর ছিল না। 2008 সালে যখন রাশিয়া জর্জিয়া আক্রমণ করে, যার ফলে একটি কমিশন তৈরি হয়, যে কমিশনের উদ্দেশ্য ছিল জর্জিয়া ন্যাটোর মেম্বার হতে পারে। আবার 2014 সালে রাশিয়ার মদতপুষ্ট ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ জনরোষে দেশ ছেড়ে রাশিয়া যখন পালিয়ে যায়, তখন রাশিয়া ফলস অ্যালিগেশন এনে ইউক্রেন আক্রমণ করে এবং ইউক্রেনের শিল্প সমৃদ্ধ ক্রিমিয়া উপদ্বীপ আক্রমণ করে এবং দখল করে। সম্প্রতি 2022 সালে রাশিয়া যখন আবার ইউক্রেন আক্রমণ করে, যার ফলে ন্যাটো এবং রাশিয়ার যে উত্তেজনা সেটা আবার বৃদ্ধি পেতে থাকে। ইউক্রেনের রাষ্ট্রপতি পশ্চিমী দেশ, বিশেষ করে ন্যাটো সদস্যগুলির কাছে যুদ্ধের সরঞ্জামের আবেদন করেন। ন্যাটো সরাসরি অংশগ্রহণ না করলেও অর্থ এবং যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করেছে। এবং এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপের যে ভূ রাজনৈতিক তার যে চিত্র, তাও কিন্তু অনেকটা পাল্টে দিয়েছে। বাল্টিক সাগরের 2 দেশ সুইডেন এবং ফিনল্যান্ড তারা বহুদিন ধরে নিরপেক্ষতা অবলম্বন করলেও ন্যাটোতে জয়েন করার জন্য প্রচেষ্টা চালায়, যেখানে ফিনল্যান্ড 2023 সালের সদস্যপদ পেলেও সুইডেন, তুর্কি এবং হাঙ্গেরির আপত্তিতে তার যে সদস্যপদ পাওয়াটা এখনও আটকে রয়েছে। যদিও ইউক্রেনও কিন্তু সদস্যপদ পাওয়ার দৌড়ে রয়েছে এবং ইউক্রেনকে সদস্যপদ মানে ন্যাটো সদস্য যাতে না হতে দেওয়া যায়, ইউক্রেন যাতে ন্যাটো সদস্য না হতে পারে, সেটাও একটা বড় কারণ ছিল রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে যেখানে ইস্টার্ন ইউরোপিয়ান অঞ্চলে ন্যাটো তার মোটামুটি সৈন্য সংখ্যা যেখানে 40,000-এর মধ্যে রেখেছিল, সেটাই 2023 সালে বাড়িয়ে 3 লক্ষের মতো করা হয়েছে। 2008 সালে ইউক্রেন ন্যাটো সদস্য পদ যখন হতে চাইছিল, তখনও রাশিয়া তাতে আপত্তি জানিয়েছিল। 2014 সালেও এবং 2022 সালেও আমরা সেটা দেখতে পাই, কারণ ন্যাটো হলো একটি সামরিক জোট শক্তি এবং ন্যাটোর যে আর্টিকেল 5 আছে সেখানে বলা হচ্ছে ন্যাটোর কোনো সদস্য দেশ যদি অন্য কোনো দেশ বা অন্য কোনো পক্ষ দ্বারা অন্য কোনো দেশ যদি ন্যাটোর কোনো সদস্য দেশকে আক্রমণ করে, তাহলে বাকি দেশগুলো সেই সদস্য দেশটিকে সাহায্য করবে সর্বোক্তভাবে। তো এই ছিল আজকের ভিডিও ন্যাটোর উপরে। যদি আপনাদের ভালো লেগে থাকে এই ইনফরমেশনগুলো, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলে। আজকের মতো এইখানেই।